ফারাজ যেন রুশদির পাগলামিগুলো উপভোগ করছে। সে ঠোঁট টিপে হাসি চেপে আবারও গম্ভীর মুখে বলল। আর রুশদি এবার একটু তেতে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল। আর শোনেন সরফরাজ সাহেব, আমাকে যখন তখন আপনার ওই বাজখাই দরাজ কণ্ঠে ধমক দেওয়া চলবে না। আমি চিল্লাইলে আপনি চুপ থাকবেন, আর আমি যখন চুপ থাকবো তখনও আপনি চুপই থাকবেন। এক কথায় আমার কথার উপর কোনো কথা হবে না। রুশদি যেন দম নিচ্ছে না, সে আবারও যোগ করল। আর ওই পুচকে শের, ওর যদি মাঝরাতে আমার কোল দখল করে নেয়, আপনি কিন্তু হিংসা করতে পারবেন না। দরকার হলে সোফায় গিয়ে ঘুমানোর প্রস্তুতি রাখবেন। আমাদের বিরক্ত করা চলবে না। ফারাজ একটা বাঁকা হাসি দিয়ে আবারও বলল। আর কিছু? আর শুনুন, সপ্তাহে অন্তত একদিন আমাকে শপিংয়ে নিয়ে যেতে হবে। আমি যদি সারা দিন ঘুরে মাত্র একটা ক্লিপ কিনি, তাও আপনাকে হাসি মুখে আমার ব্যাগ বইতে হবে। খবরদার, তখন কিন্তু আপনার ওই বিদ্যুতের খাম্মার মতো লম্বা শরীর নিয়ে ক্লান্ত হওয়ার নাটক করবেন না। রুশদি হাঁপাতে লাগলো। এক নাগাড়ে এতগুলো কথা বলে সে ফারাজের উত্তরের অপেক্ষায় স্থির হয়ে দাঁড়ালো। ফারাজ বলল। আর আর কিছু নাকি ফর তো শেষ? রুশদি এবার একটু লজ্জিত হাসলো। গালের উপর হালকা আভা খেলে গেল তার, কিন্তু পরক্ষণেই সেটা সামনে নিয়ে মুখে গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলল। আর শেষ কথা, আপনি যখন বাসায় থাকবেন তখন ফোন টিপাটিপি বন্ধ। আপনার সব মনোযোগ থাকতে হবে এই আমার দিকে। আমি যখন কথা বলবো তখন আপনাকে হু হা করতে হবে, আর না বুঝলেও মাথা নাড়তে হবে। বুঝেছেন? ফারাজ এখনো পাথরের মূর্তির মতো নির্বিকার। সে আবারও সেই সংক্ষিপ্ত প্রশ্ন ছুড়ে দিল। আর রুশদি এবার বিরক্তিতে ঝাড়ি মেরে বলল। আর আপনি এই আর বলাটা বাদ দিন। ফারাজ এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। রুশদির অস্থিরতা দেখে তার ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে শান্ত গলায় বলল। ঠিক আছে, তোমার আর কিছু বাকি আছে নাকি আপাতত ফর তো শেষ? রুশদি বিজয়ের বেশে বুক ফুলিয়ে বলল। শেষ। তাহলে আমি কিছু বলি? রুশদি ভ্রু নাচিয়ে অনুমতি দিল। বলুন। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চাচ্ছ আমি একজন স্বামী নয়, বরং একজন রোবট, ডেলিভারি বয় আর বডিগার্ড, সব মিলে একটা অল ইন ওয়ান প্যাকেজ হয়ে থাকি, তাই তো? রুশদি বিন্দুমাত্র দ্বিধা না করে মাথা নেড়ে সায় দিল। একদম। আপনি তো ইন্টেলিজেন্ট খাম্মা, ঠিকই ধরেছেন। ফারাজ এবার এক ধাপ এগিয়ে রুশদির আরও কাছে এলো। তাদের মধ্যকার দূরত্ব কমে আসায় রুশদি কিছুটা থমকে গেল। ফারাজ বাঁকা হেসে বলল। শর্ত তো সব তোমারই শুনলাম, দিলে আমারও কিছু শর্ত আছে। তুমি আমার শর্ত মানো, আমিও তোমার শর্ত মানবো। রুশদি একটু এতুস্থ করে বলল। আচ্ছা বলুন আপনার শর্ত। ফারাজ সোজা হয়ে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে বলল। শর্ত মাত্র দুইটা। শর্ত এক, তুমি প্রতিদিন অন্তত একবার আমাকে স্বীকার করে বলবে যে সাদা পাঞ্জাবিতে আমাকে আসলে হিরোর মতো লাগে, কাকতারুর মতো নয়। রাজি? রুশদি এবার বড়সড় বেকায়দায় বলল। সেটা তো অসম্ভব, আমি মিথ্যে বলতে পারি না। ফারাজ সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। তবে সব শর্ত বাতিল, বিদায় হও এখান থেকে, বিদায় হও। ফারাজের এই ড্যাম কেয়ার ভাব দেখে রুশদি বুঝলো পরিস্থিতি বেগতিক। এভাবে সুযোগ হাতছাড়া করা যাবে না। সে হাত পা ছুঁড়ে অস্থির হয়ে বলল। উফ, আচ্ছা বাবা, মাঝে মধ্যে বলবো। এখন আপনার দ্বিতীয় শর্ত বলুন। ফারাজ ধীর স্থির গলায় বলল। আমি যা চাইবো দিতে হবে। রুশদি অবাক হয়ে নিচের দিকে তাকালো। তার কাছে দেওয়ার মতো আছেই বাকি। সে অসহায় মুখভঙ্গি করে বলল। আমি গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই জনাব ফারাজ। ফারাজ এক চুল ছাড় দেওয়ার পাত্র নয়। সে অটল গলায় বলল। সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমি যা চাইবো দিতে হবে। রুশদির কৌতূহল এবার তুঙ্গে। সে চোখ সরু করে জিজ্ঞেস করল। কি চাইবেন আপনি শুনি? ফারাজ এবার একটা হাসি দিয়ে তার খুব কাছে ঝুঁকে এলো। নিচু স্বরে বলল। পরিস্থিতি মুড মাইন্ড অনুযায়ী থাকবে, তাই এখন বলতে পারছি না। রুশদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তবে ফারাজের শর্ত নিয়ে সে বেশি কিছু ভাবল না। কি আর চাইবে, এমনি বলছে হয়তো। ওকে, ডিল ডান। ফারাজ ভ্রু নাচিয়ে কিছুটা সন্দেহের চোখে তাকালো। তার ঠোঁটের কোণে হাসিটা এখনো লেগে আছে। সে আবারও নিশ্চিত হতে চাইল। রাজি তুমি আমার শর্তে? হ্যাঁ। রুশদি মাথা নেড়ে সায় দিল। ফারাজ দূরে সরে গেল। ফারাজ এবার একটু সতর্ক করে দিল। ভেবে বলো, পরে কিন্তু কথা বদলাতে পারবে না। রুশদি এবার একটু বিরক্ত হলো। জেদি মেজাজে বলে উঠল। একবার যখন বলেছি তখন বলেছি, হ্যাঁ রাজি। তবে ঠিক আছে। ফারাজ এবার তার কপালে হাত দেওয়ার ভঙ্গি করে অদ্ভুত এক দরদ মেশানো গলায় জিজ্ঞেস করল। এখন বলো, তুমি কি অসুস্থ?
রুশদি থতমত খেয়ে পিছিয়ে গেল, অবাক হয়ে বলল। না তো, কিন্তু হঠাৎ এই প্রশ্ন করলেন কেন? ফারাজ এবার সোজা হয়ে দাঁড়িয়ে ঠাট্টার ছলে বলল। তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তুমি অসুস্থ। চট্টর এসেছে নাকি? রুশদি মুখ কুঁচকে ফারাজের দিকে তাকালো। রাগে তার গাল দুটো লাল হয়ে উঠল। সে তর্জনী উঁচিয়ে বলল। এই যে মাত্র বললাম না আমার সাথে ঝগড়া করবেন না, আপনি আবার পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসলেন। দেখুন, আমি আপনার সাথে আর ঝগড়া করব না। দুজনেই এখন সাদা পতাকা হাতে নিয়ে আপোষ করে ফেলি, এটাই বুদ্ধিমানের কাজ। তাই আপনার উচিত আমার সব কথা হাসি মুখে মেনে নেওয়া। হঠাৎ তোমার মাথায় এই আপুসে আসার বুদ্ধি কিভাবে আসলো? রুশদি এবার বেশ ভাব নিয়ে বিছানায় বসলো, যেন কোনো বড় রাজনৈতিক সমাধান দিচ্ছে এমন ভঙ্গিতে বলল। না, আমি ভেবে দেখলাম আপনার সাথে অযথা ঝগড়া করাটা ঠিক মানাচ্ছে না। যতই হোক আমি তো নতুন বউ, আর একটু ভদ্র হয়ে চলা উচিত। ভেবে দেখলাম যতই ঝগড়াঝাটি করি না কেন, জীবনটা তো আপনার সাথেই কাটাতে হবে। তাই অকারণে ঝগড়া করে জীবনটা তেতো করার চেয়ে আপনার সাথে মিলেমিশে একটা বিউটিফুল লাইফ লিড করাই তো ভালো। রুশদি একদমে বলে চলল। অযথা ঝগড়াঝাটির কি দরকার? যেখানে আপনি বাইরে গিয়ে খেটে টাকা উপার্জন করে এনে আমাকে খাওয়াবেন আর সারা জীবন আমাকে আগলে রাখবেন, সেখানে আপনার সাথে আমার রেড ফ্ল্যাগ সম্পর্ক না রাখাই ভালো। আমরা গ্রিন ফ্ল্যাগ হয়ে থাকলেই লাভে থাকবো। ইউ নো, আই এম এ ম্যাচিওর গার্ল। এজন্যই আমার মাথায় এই বুদ্ধিটা আগে এসছে। দেখেছেন, আপনার আগে আমি আপোষ করে ফেললাম, এটাই প্রমাণ করে যে আই এম ম্যাচিওর। রুশদির মুখে ম্যাচিওর শব্দটা শুনে ফারাজ আর হাসি চেপে রাখতে পারল না। সে তাচ্ছিল্য মিশিয়ে উপহাস করে বলল। তুমি ম্যাচিওর? রুশদি বুক ফুলিয়ে বলল। অবভিয়াসলি আই এম। ফারাজ এবার খিলখিল করে হেসে উঠল। এ কথা কে বললো তোমাকে? আমি নিজেই জানি। রুশদি বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল। ফারাজ মাথা নেড়ে বলল। তাহলে ভুল জানো তুমি। রুশদি শান্তভাবে মুচকি হেসে বলল। হুম, আপনি যতই আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান না কেন, আমি কিন্তু আজ তাতে পা দিচ্ছি না। ফারাজ এবার একটু অবাক হলো। রুশদিকে রাগানো এত সহজ কাজ ছিল, কিন্তু আজ দেখছি আসলে বুদ্ধিমানের মতো কথা বলছে। সে হাসতে হাসতে বলল। তাহলে তুমি ধরে ফেলেছো আমার ফন্দি? রুশদি ঘাড় উঁচিয়ে বেশ ভাব নিয়ে বলল। ইয়েস, কজ আমি ইন্টেলিজেন্ট। ফারাজ ঠোঁট উল্টে তালি দেওয়ার ভঙ্গি করে বলল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে ছোট পাত্রে চুন রাখলে যেমন সেটা অনেক বেশি ঘন মনে হয়, তোমার এই ছোট্ট শরীরে বুদ্ধির ঘনত্ব বোধ হয় সেইভাবে আল্লাহ একটু বেশিই দিয়েছেন। অতটুকু মাথায় এত বুদ্ধি রাখো কি করে, সেটা ভেবেই তো আমি মাঝে মধ্যে ধান্দায় পড়ে যাই। রুশদি কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে রইল। ফারাজ আবার একই সাথে তাকে ছোট পাত্র বলে তার হাইট নিয়েও অপমান করে দিল। কথাটার মানে যখন পুরোটা মাথায় ঢুকলো, তখন রুশদির রাগে কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম। রুশদি দাঁতে দাঁত চেপে বলল। আপনি কি আমাকে পরোক্ষভাবে আবার খাটো বললেন? ফারাজ একদম নিষ্পাপ মুখে দুহাত ছড়িয়ে বলল। আরে না, আমি তো জাস্ট বিজ্ঞানের কথা বললাম। ছোট জায়গায় কোনো কিছু থাকলে সেটা তো স্পেশালি হয়। এখন তুমি যদি সেটাকে অপমান হিসেবে নাও, তবে সেটা তোমার বুদ্ধির সীমাবদ্ধতা, আমার তো নয়। রুশদি এবার রাগে গজগজ করতে করতে বিছানা থেকে একটা বালিশ টেনে নিয়ে ফারাজের দিকে ছুঁড়ে মারল। ফারাজ খুব কায়দা করে সেটা ধরে ফেলল এবং একটা বিজয়ী হাসি দিয়ে বলল। ইন্টেলিজেন্ট মানুষরা কিন্তু রাগ করে না রুশদি, তারা পরিস্থিতি হ্যান্ডেল করে। তুমি ফেল। আসলেই আপনি ম্যানারলেস। ফারাজকে তার ফোনটা একদম ছুঁড়ে দিয়ে বিড়বিড় করে রাগে গটগট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল রুশদি। তার গটগট করে চলে যাওয়া দেখে ফারাজ আরও জোরে হো হো করে উচ্চস্বরে হেসে উঠল। 5 ফুট 2 ইঞ্চির এই পিচ্চি মেয়েটাকে রাগাতে কেন যেন ফারাজের বেশ অদ্ভুত ভালো লাগা কাজ করে। দিনে অন্তত একবার রুশদিকে না চটালে ফারাজের পেটের ভাত ঠিকমতো হজম হতে চায় না। এটা এখন ফারাজের কাছে অনেকটা প্রতিদিনের মেডিসিনের মতো হয়ে দাঁড়িয়েছে। রুশদি যখন রেগে মেগে একদম অগ্নিশর্মা হয়ে যায়, তার ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে ওঠে। সেই অবস্থায় সে যখন নিজের ছোট্ট কোমরে হাত দিয়ে মাথাটা যতটা সম্ভব উঁচিয়ে তর্জনী আঙ্গুল নাচিয়ে ফারাজের সাথে তর্ক করে, তখন সেই দৃশ্যটা ফারাজের কাছে পৃথিবীর সবচেয়ে মজার দৃশ্য মনে হয়। রুশদিকে খেপিয়ে তুলতে পারলে ফারাজ আনন্দ খুঁজে পায়। মনে মনে সে স্বীকার করে, মেয়েটা আর যাই হোক ভীষণ কিউট। তার ঝগড়ার বিষয়বস্তুগুলো একদম তার মতোই কিউট কিউট।
রুশদি রুম থেকে বেরিয়ে যাওয়ার পরও ফারাজের মনে হলো এই খাটো পটলটার সাথে সারা জীবন এভাবে খুনসুটি করে কাটিয়ে দেওয়াটা খুব একটা মন্দ হবে না। রুশদি যখন ড্রয়িং রুমে পা রাখলো ঠিক সেই মুহূর্তে স্কুল থেকে ফিরেছে ছোট্ট সে। কাঁধের ভারী ব্যাগটা অবহেলায় সোফার এক কোণে ছুঁড়ে মেরে সে এক ছুটে এসে রুশদির কোলে ঝাঁপিয়ে পড়ল। রুশদি পরম আদরে তাকে দুই হাতে আগলে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। আজকের দিনটা কেমন কাটলো তোমার? সে তার কচি হাত দুটো দিয়ে রুশদির গলা জড়িয়ে ধরে বেশ আবেগ নিয়ে বলল, তোমাকে অনেক মিস করেছি স্কুলে। আচ্ছা, তুমি আবার কলেজে যাবে কবে থেকে? তুমি গেলে তখন কলেজেও আমাদের দেখা হবে। রুশদি কিছুটা অবাক হয়ে হেসে ফেলল। বাচ্চার সরলতা তাকে বরাবরই মুগ্ধ করে। সে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কলেজে তোমার সাথে আমার দেখা হবে কি করে? কেন হবে না? তুমি আর আমি তো একই ইনস্টিটিউটে। সেটা কিভাবে সম্ভব? সে তার ডাগর ডাগর চোখ জোড়া বড় বড় করে বলল, কেন বুঝছো না? তুমি কলেজ সেকশনে আর আমি স্কুল সেকশনে। নাম তো একটাই, এসকে। তার মানে তুমি এসকে তে পড়ো? শের বেশ গর্বের সাথে মাথা নাড়ালো। ততক্ষণে তারা ঘরের ভেতর পৌঁছে গেছে। রুশদি তাকে বিছানায় দাঁড় করিয়ে দিল। ফারাজ ছেলেকে দেখে সে একটু আদুরে গলায় কিছু বলতে চাইল, এসে পড়েছো তাহলে? কিন্তু ফারাজের বাক্য শেষ হওয়ার সুযোগ পেল না। সে এক হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বেশ গম্ভীর স্বরে বলল, পাপা, তোমার সাথে পরে কথা বলছি। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। ফারাজ যেন আকাশ থেকে পড়ল। নিজের ছেলের মুখে এমন কথা শুনে সে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেল। যে ছেলে তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সে এখন তাকে পাত্তাই দিচ্ছে না। ফারাজ মনে মনে একটু আহত হলো ছেলের এই নাটকীয়তায়। মনে মনে বলল, ছে, নতুন মামাকে পেয়ে এইভাবে জন্মদাতা পিতাকে ভুলে গেলি? রুশদি মুচকি হেসে শেরের স্কুল ড্রেস চেঞ্জ শুরু করলো। সে যখন মনোযোগ দিয়ে শেরের গলার টাইট আলগা করছে তখন শের হঠাৎ বলল, আজ স্কুলে না গিয়ে তুমি খুব বড় একটা জিনিস মিস করেছো। রুশদি কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি এমন জিনিস? ওই যে পচা ভাইয়াটা আছে না, আজকে প্রিন্সিপাল স্যার তাকে দিয়ে পুরো গ্রাম কান ধরে চক্কর কাটিয়েছে। রুশদি একটু ভাবনায় পড়ল। সে বুঝতে চেষ্টা করলো শের আসলে কাকে ইঙ্গিত করছে। সে নিচু হয়ে প্রশ্ন করল, কিন্তু তুমি কার কথা বলছো শের? আর ওই যে পচা ভাইয়াটা, মনে নেই তোমার? রুশদি এবারও ঠিক ধরতে পারল না। সে শেরের চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, আমি ঠিক চিনতে পারছি না সোনা, তুমি একটু বুঝিয়ে বলো তো কে সে? শের এবার আর চোখে ফারাজের দিকে তাকালো। তার মনে হলো এই কথাগুলো এখন পাপার সামনে বলা ঠিক হবে না। সে রুশদির একদম কাছে এসে ফিসফিস করে অত্যন্ত গোপনীয়তার সাথে বলল, পরে বলবো, পাপার সামনে বলা যাবে না। ফিসফিস করে কথাটা বলার পরেও শুনে ফেললো ফারাজ। আমাকে কি বলা যাবে না শের? শেরের কোমরে হাত দিয়ে বেশ বিরক্তির সাথে বাবার দিকে তাকালো। উফ পাপা, তুমি আমাদের কথা কান পেতে শুনছো কেন? একদম ঠিক বলে, তোমার কোনো ম্যানার নেই। আমাদের প্রাইভেট কথা তুমি কেন শুনছো? ছেলের মুখে এমন বড় বড় কথা শুনে ফারাজ যখন বাকরুদ্ধ, তখন শের আরও এক ধাপ এগিয়ে তর্জনী উঁচিয়ে হুমকি দেওয়ার সুরে বলল, বেশি ডিস্টার্ব করলে কিন্তু আমি তোমার সিনিয়রকে বলে দিব। বলবো তোমার লাইসেন্স জানো আরো কয়েক মাসের জন্য সাসপেন্ড করে রাখে। ফারাজ যেন নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি সত্যি তার সেই ছোট শান্ত ছেলে শের, নাকি রুশদির সাথে করে অন্য কোনো সত্তাকে নিয়ে এসেছে? রুশদিকে পাওয়ার পর থেকে শের যেন আমূল বদলে গেছে। ফারাজকে সে আর পাত্তাই দেয় না। সারাদিন মমের আঁচল ধরে টই টই করে ঘুরে বেড়ানোই এখন তার একমাত্র কাজ। ফারাজের খুব জানতে ইচ্ছে হলো কোথায় গেল সে ছেলেটা যে তাকে ছাড়া এক লোকমা ভাত পর্যন্ত মুখে তুলতো না। এই শের তো তাকে পাত্তাই দেয় না। সে বিস্ময় বিমূঢ় হয়ে ধীর গলায় বলল, শের, তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ? শের মোটেও দমে গেল না, বরং বুক টান টান করে বলল, ইয়েস, হুমকি দেওয়াটা তোমার কাছ থেকেই শিখেছি। শের, তুমি কি সত্যি আমার ছেলে? তোমাকে তো খুব অপরিচিত লাগছে আজ। শের এবার খিলখিল করে হেসে উঠল। সে রুশদির কাঁধে মাথা রেখে চপল ভঙ্গিতে বলল, কস নাও।
মম সন। এইচএসসি পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে আসছে। পরীক্ষা এসে রুশদির দরজায় কড়া নাড়ছে। মাঝখানে বেশ কয়েকটা দিন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিল সে। বইয়ের পাতা উল্টে দেখাও হয়নি এতদিন। কিন্তু এখন আর ফাঁকিবাজি করলে চলবে না। সম্পূর্ণ দমে পড়াশোনা শুরু করতে হবে। গোল্ডেন প্লাস তো বটেই। ভালো গ্রেড না এলে রুশদির জীবন যেন এক লহমায় তছনছ হয়ে যাবে। এতদিনের খাটুনি আর স্বপ্নগুলো সে অঙ্কুরেই নষ্ট হতে দিতে চায় না। দীর্ঘ 20 দিন পর আজ কলেজে পা রেখেছে রুশদি। মনের গহীনে এক নতুন জেদ। এখন থেকে প্রতিটি সেকেন্ড হবে হিসেবি। এর জন্য আজ তার চিরশত্রু লুৎফর স্যারের অখাদ্য গণিত ক্লাসটাও সে আজ গিলছে প্রচণ্ড মনোযোগ দিয়ে। লাস্ট কবে সে লুৎফর স্যারের ক্লাসে এতটা মনোযোগী ছিল আল্লাহ তালাই ভালো জানেন। রুশদির পাশে বসা তিথি, তবে তার মনোযোগ যেন সাত আসমানের ওপরে ডানা মেলেছে। রুশদির সাথে সে একাই অবিরাম পকপক করে যাচ্ছে। রুশদি পুরোপুরি ক্লাসে মগ্ন থাকলেও বান্ধবীর মন রক্ষার্থে মাঝে মধ্যে যন্ত্রের মতো হুহা করে মাথা নাড়াচ্ছে। তিথি বোকা নয়। রুশদির এই মেয়েকে মনোযোগ ধরে ফেলে সে বিরক্তিতে সূচক শব্দ করে একটা মৃদু ধাক্কা দিল রুশদিকে। আরে শোন না, দারুণ ইয়াম্মি একটা খবর আছে। ফিসফিস করে বলল তিথি। রুশদির কপালে বিরক্তির ভাঁজ পড়ল। মনোযোগে ব্যাঘাত ঘটায় তিথির দিকে আর চোখে তাকিয়ে বলল, কি হয়েছে বলবি তো? তিথি একরাশ উত্তেজনা চেপে রেখে বলল, তুই তো এখন এই এসকে ইনস্টিটিউশনে কুইন হয়ে গিয়েছিস রে, জানিস এটা? এই যে হিংকু কুটনিগুলো তোকে নিয়ে হিংসা করতো, ওরা এখন দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রুশদি ভ্রুকুচকে বলল, ধোঁয়াশা রেখে কথা বলিস না তো, সরাসরি বল কি বলতে চাচ্ছিস। তুই জানিস এই স্কুলটা আসলে কার? হ্যাঁ জানি তো, যার নামে স্কুল ওই এসকে সাহেবের। রুশদির সংক্ষিপ্ত উত্তর। আরে গাধি, তুই কি জানিস এ এসকে কারা? রুশদি কোনো রকম আগ্রহ ছাড়াই বলল। কে? তিথি এবার সেই রকম হাসি হেসে বলল, এরা হলো খান ফ্যামিলি। খান পরিবারের সমান নামের আদ্য অক্ষর এস আর পদবী খান, সংক্ষেপে এসকে। এক কথায় বলতে গেলে তোর শ্বশুর মশাই মাননীয় মন্ত্রী শেহজাদ খানের স্কুল এটা। এবার বুঝলি তো তোর পাওয়ার কতখানি? রুশদি কয়েক সেকেন্ডের জন্য স্তম্ভিত হয়ে গেল। অবিশ্বাসের সুরে বলল, আসলেই? একদম পাক্কা খবর। এবার দেখবি ওই চুন্নিগুলো তোকে দেখলে কেমন মুখ লুকিয়ে থাকে। রুশদি নিজেকে সামলে নিয়ে একটু উদাসীন গলায় বলল, ধুর, বাদ দে ওদের কথা। ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো। ঠিক সেই মুহূর্তে ক্লাসের ছাত্রছাত্রীরা হুট করে একসঙ্গে দাঁড়িয়ে পড়ল। রুশদি আর তিথি কিছু বুঝে ওঠার আগেই যান্ত্রিকভাবে সবার সঙ্গে দাঁড়িয়ে সালাম দিল। সামনে তাকিয়ে দেখলো স্বয়ং প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকেছেন। স্যারের উপস্থিতি সবাই বসার পর রুশদিও বসার উপক্রম করছিল। ঠিক তখনই গমগমে কণ্ঠে শোনা গেল, রুশদি। নিজের নাম শুনে বিদ্যুতের খাম্বার মতো সোজা হয়ে দাঁড়ালো সে। থতমত খেয়ে বলল, ইয়েস স্যার। প্রিন্সিপাল স্যার পুরো ক্লাসের দিকে একবার চোখ বুলিয়ে বেশ ঘোষণা দেওয়ার ঢঙে বললেন, রুশদি তোমাদের ক্লাসমেট ঠিকই, কিন্তু ওর আরও দুটো বড় পরিচয় আছে। ও আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের পুত্রবধূ। কথাটা শেষ হতে না হতেই পুরো ক্লাসরুমে যেন বোমার বিস্ফোরণ ঘটল। মুহূর্তের মধ্যে পিনপতন নীরবতা ভেঙে শুরু হলো শোরগোল আর কানাঘুষা। সহপাঠীদের চোখে মুখে তখন বিস্ময় আর অবিশ্বাসের সংমিশ্রণ। সবাই ড্যাব ড্যাব করে রুশদির দিকে তাকিয়ে রইল, যেন তারা কোনো রূপকথার রাজকন্যাকে দেখছে। যে মেয়েটি একটু আগেও সাধারণ ছিল, এক নিমিষে সে পুরো কলেজের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। প্রিন্সিপাল স্যারের গমগমে কণ্ঠস্বর পুরো ক্লাসরুমের গুঞ্জনকে এক নিমিষে বন্ধ করে দিল। তিনি বেশ কড়া গলায় বলতে শুরু করলেন, ক্লাস কোয়াইট, সবাই শান্ত হও। আজ থেকে একটা কথা মাথায় রাখবে, রুশদির সাথে তোমরা সবাই অন্তত বন্ধুসুলভ আচরণ করবে। ওর কোনো অসুবিধা যেন আমি না শুনি। এরপর তিনি দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট প্রাণটির দিকে তাকিয়ে স্নেহের স্বরে বললেন, শের, যাও তুমি তোমার মমের কাছে গিয়ে বসো। লুৎফর স্যারের দিকে ফিরে তিনি যোগ করলেন, স্যার, শের আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের নাতি। ও এখন একটু ক্লাসে ওর মমের সাথেই থাকবে। ও কোনো বিরক্ত করবে না, তাই না? ওকে স্যার, ও তাহলে থাকছে।
লুৎফর স্যার বিনয়ের সাথে মাথা নুয়ে সম্মতি জানালেন। পুরো ক্লাসের সবকটি চোখ তখন বিস্ময়ে চড়ক গাছ। সবার কৌতূহলী দৃষ্টির সামনে দিয়ে ছোট্ট শের টুপটুপ করে হেঁটে লাস্ট বেঞ্চের দিকে এগিয়ে গেল। তিথি একগাল হেসে আদরে শেরকে কোলে তুলে নিয়ে রুশদি আর নিজের মাঝখানে জায়গাটিতে বসিয়ে দিল। যাওয়ার আগে প্রিন্সিপাল স্যার পুনরায় তাগিদ দিয়ে গেলেন, ওকে ক্লাস বাই। সবাই এবার পড়াশোনায় মন দাও। এবার কিন্তু আমাদের ক্লাস থেকে 100% জিপিএ 5 চাই। এই বলে তিনি গটগট করে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। স্যার বেরিয়ে যেতে রুশদি বেঞ্চে বসে কিছুটা ঝুঁকে পড়ে শেরের চোখের দিকে তাকালো। সে কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তুমি তুমি এই অসময়ে আমার ক্লাসে কি করছো শুনি? শের তার কচি কচি মুক্তোর মতো দাঁতগুলো বের করে মায়াবী এক চিলতে হাসি দিল। বড়দের অনুকরণে মাথা দুলিয়ে বলল, তোমাকে খুব মিস করছিলাম মম, তাই চলে আসলাম। আফটার অল এটা তো আমার দাদুর স্কুল। আমি যা বলি এখানে সব নিয়ম তেমন করে হয়। হিহি। রুশদি চোখ মুখ কুঁচকে শাসনের সুরে বলল, তা তো বুঝলাম, কিন্তু এখন তো তোমার নিজেরও ক্লাস চলার কথা। তুমি নিজের পড়াশোনা বাদ দিয়ে আমার ক্লাসে কেন? শের বেশ স্মার্টলি কাঁধ নাচিয়ে বলল, নো প্রবলেম মম। প্রবলেম তো আছেই সোনা। তুমি ক্লাস মিস করলে কেন? পড়াশোনায় ফাঁকিবাজি আমার একদম পছন্দ না শের। তুমি তো সেটা ভালো করেই জানো। রুশদির কণ্ঠস্বর এবার বেশ কঠিন শোনালো। মমের এমন বকা খেয়ে মুহূর্তেই শেরের উজ্জ্বল মুখটা শরতের মেঘের মতো কালো হয়ে গেল। সে অপরাধীর মতো মাথা নুয়ে নখের ডগা খুঁড়তে খুঁড়তে খুব নিচু স্বরে বলল, সরি মম। পাশে বসে থাকা তিথি এবার আর চুপ থাকতে পারল না। সে শেরের নরম চিবুক নেড়ে রুশদিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই রুশ, তুই পিছিটাকে ওভাবে বলছিস কেন রে? একদম কড়া হেডমিস্ট্রেসদের মতো। আহারে সে, তুমি শোনো, তুমি প্রতিদিন আমাদের ক্লাসে আসবে আর আমাদের মাঝখানে এভাবেই রাজপুত্রের মতো বসে থাকবে, কেমন? শের বাধ্য ছেলের মতো মাথা নিচু রেখে বিড়বিড় করে বলল, না মম বলেছে পড়াশোনায় ফাঁকিবাজি একদম পছন্দ না। তিথি এবার রুশদিকে টিপ্পনি কেটে বলল, তোর মম নিজেই তো আস্ত একটা ফাঁকিবাজ। ওর কথা বাদ দাও তো শোনা, তুমি এই খালামুনির কথা শোনো। রুশদি মুখ বাঁকিয়ে বিদ্রুপের সুরে বলল, ওরে বাবা, দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তিথিও হাসতে হাসতে পাল্টা জবাব দিল, মা যখন অকারণে বকবে তখন মাসির দরদ তো একটু বেশিই হবে। রুশদি খেয়াল করলো সে সত্যি খুব মন খারাপ করেছে। ওর ছোট্ট হাত দুটো কোলের উপর স্থির হয়ে আছে। নিজের উপরই রাগ হলো রুশদি, কেন শুধু শুধু বকতে গেল ওকে। এখন তোর মন খারাপ দেখে তারও খারাপ লাগছে। সে আলতো করে শেরকে নিজের বাহু বন্ধনে টেনে নিল। একদম নরম সুরে কানের কাছে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, মমের কথায় খুব মন খারাপ করেছো? শের অস্ফুট স্বরে ছোট্ট করে জবাব দিল, না। তাহলে মাথা নিচু করে এমন করে বসে আছো কেন? দেখি আমার প্রিন্সের মুখটা একটু দেখি, তাকাও তো আমার দিকে। রুশদি নিজের কোমল দুই হাত দিয়ে শেরের তুলতুলে গাল দুটো ধরে মুখটা উঁচিয়ে ধরল। তারপর আদুরে কণ্ঠে বলল, আচ্ছা শোনো, আমরা একটা রুলস করি। আমার ক্লাস ছুটি হয় 11:30টায়, আর তোমার ক্লাস ছুটি হয় 11:30টায়, আর আমারটা 12:30টায়। তুমি প্রতিদিন তোমার ক্লাস শেষ করে আমার ক্লাসে এসে বসবে, কিন্তু নিজের ক্লাস শেষ হওয়ার আগে আসা চলবে না, প্রমিস? এখন খুশি তো? বলেই রুশদি শেরের কপালে পরম ভালোবাসায় একটি ছোট্ট চুমু এঁকে দিল। আদুরে গলায় আবদার করল, নাও এখন একটু হাসো তো দেখি। তোমাকে হাসলে কত কিউট লাগে জানো? মমের এই মিষ্টি অনুমতি আর কপালে সে উষ্ণ পরশ পেয়ে শেরের মেঘলা মনে যেন এক নিমিষেই 1000 ওয়াটের আলো জ্বলে উঠল। অভিমানের সব কালো ছায়া ধুয়ে মুছে গিয়ে তার সেই পরিচিত মায়াবী হাসিটা আবার ফিরে এলো। সে তার সেই চিরচেনা স্টাইলে মুক্তোর মতো সাদা দাঁতগুলো বের করে হাসল। স্কুলের ছুটির পর দুপুরের কড়া রোদে আম গাছের ছোঁয়াটা বেশ আরামদায়ক। রুশদি, তিথি আর পুচকে শের মাঠের সবুজ ঘাসে জাঁকিয়ে বসেছে। তাদের হাতে ক্যান্টিনের স্পেশাল বার্গার। খিদে পেট চুই চুই করছিল, তাই তিনজনই বেশ আয়েশ করে খাওয়ায় মন দিয়েছে। মাঠ প্রায় জনশূন্য, শুধু দূরে কয়েকটা ফ্রেন্ড সার্কেলের জটলা দেখা যাচ্ছে।
হঠাৎ একজোড়া জুতো এসে থামলো তাদের ঠিক সামনে। রুশদি আর তিথি বার্গারে কামড় দিতে গিয়েও থেমে গেল। মুখ তুলে তাকাতেই বিরক্তির এক চরম শিখরে পৌঁছালো তারা। আর সে তার ছোট্ট কপালটা কুঁচকে গেল রাগে। আগন্তুকের নাম ফাহাদ, রুশদি ও তিথির ব্যাচমেট এবং এক সময়ের ত্যক্ত বিরক্ত করা সেই নাছোড়বান্দা ছেলে, যে রুশদিকে পছন্দ করার নামে রাস্তায় আর কলেজে কম জ্বালানি দেয়নি। রুশদি বা তিথি ওকে পাত্তাই দিল না, যেন ওর সামনে কোনো রক্ত মাংসের মানুষ নয়, স্রেফ একটা অকেজো খুঁটি দাঁড়িয়ে আছে। তারা নির্বিকার ভঙ্গিতে আবার বার্গারে মন দিল। ফাহাদ একটু ঝুঁকে মিনতি করার সুরে বলল, রুশদি, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে, প্লিজ একটু শোনো। রুশদি কানে তুলো দিয়ে বসে থাকার ভান করলো। সে এতটাই অবজ্ঞা করছে যে ফাহাদ যেন অস্তিত্বহীন। কিন্তু পাশে থাকা তিথির মটকা তো এমনিতেই সবসময় গরম থাকে। বান্ধবীর উপরে উটকো উদ্রব দেখে তিথি আর নিজেকে সামলাতে পারল না। হাতের বার্গারটা একপাশে রেখে চিবিয়ে চিবিয়ে বলল, ফাহাদ, তুমি আসলে একটা চাঁদছাঁচড়া। একটা বিবাহিত মেয়েকে এভাবে ডিস্টার্ব করতে তোমার লজ্জা লাগে না? কোন আক্কেলে তুমি এখানে এসেছো? এর আগেও তো তোমাকে ঝাড়ু পিঠা করা বাকি রাখা হয়েছিল, তারপর শিক্ষা হয়নি? তোমার মতো নির্লজ্জ আর বেহায়া ছেলে আমি দুনিয়াতে দুটো দেখিনি। তিথির এই সরাসরি কথার আক্রমণে ফাহাদ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ওদিকে শের তার ছোট্ট হাতের মুঠো শক্ত করে ফাহাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সুযোগ পেলেই সে ফাহাদকে উত্তম মাধ্যম দিবে। ফাহাদ বিরক্ত হয়ে তিথির দিকে তাকিয়ে বলল, তিথি, তুমি প্লিজ আমাদের মাঝে কথা বলো না তো। আমাদের মাঝে শব্দটা রুশদির কানে সীসার মতো বিঁধল। সে বার্গারটা সরিয়ে রেখে কঠোর গলায় বলে উঠল, আমাদের মাঝে মানে? কথা বলার সময় নিজের সীমা বজায় রেখে কথা বলো ফাহাদ। তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। দয়া করে এখান থেকে যাও। আমাকে বাধ্য করো না তোমার নামে কমপ্লেন করতে। তোমাকে তো বহুবার বলেছি আমি বিবাহিত, তারপরও কেন কুকুরের মতো পিছে পড়ে আছো? ফাহাদ নাছোড়বান্দার মতো আবারও অনুনয় করল, রুশদি, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাইক ইউ। তুমি যখন বলেছিলে তোমার ছেলে আছে, আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম আমাকে এড়ানোর জন্য মজা করছো, কিন্তু আজ ক্লাসে যা দেখলাম আমি সত্যি শকড। তুমি কিভাবে? ফাহাদের কথা শেষ হওয়ার আগেই শের যেন অগ্নিশর্মা হয়ে উঠল। এই পচা ভাইয়াটাকে সে আগে থেকেই দু চোখে দেখতে পারে না, তার উপর সে আজ তার মমকে এভাবে বিরক্ত করছে। সে রুশদির কোলের কাছ থেকে সরে এসে ফাহাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়ালো। নিজের ছোট্ট তর্জনী উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, এই পচা, তুমি আমার মমকে ডিস্টার্ব করছো কেন? তুমি জানো আমি কে? ফাহাদ অবজ্ঞার সুরে বলল, আমি জানি তুমি কে। তুমি পিচ্ছি মানুষ, একটু সামনে থেকে সরো তো, আমার ওর সাথে জরুরি কথা আছে। বলেই ফাহাদ যখন শেরের কাঁধে হাত দিয়ে ওকে এক প্রকার সরাতে চাইল, শের মুহূর্তেই এক ঝটকায় ফাহাদের হাত সরিয়ে দিল। রাগে বাচ্চার মুখটা টকটকে লাল হয়ে উঠেছে। সে রেগে একদম লাল টমেটো হয়ে গিয়েছে। সে দাঁতের দাঁত চেপে বলল, আমার মমের সাথে আরেকবার কথা বলতে চাইলে তোমাকে মেরে ভর্তা বানায় দিব। একদম টাচ করবে না আমাকে। শেরকে এভাবে কথা বলতে দেখে রুশদি কিছুটা বিস্মিত হলো। ফাহাদ ছেলেটা সুবিধার নয়, রাগের মাথায় বাচ্চার গায়ে হাত তুলে বসতে পারে। সে শেরকে টেনে আনতে চাইল। শের সোনা, এদিকে এসো তো। পচাদের সাথে কথা বললে তুমিও পচা হয়ে যাবে, ওর দিকে তাকাতে হবে না। কিন্তু সে এক চুলও নড়ল না। সে কোমরে দুহাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ফাহাদের ক্রুব্ধ নয়ন মেপে দেখতে লাগলো। ওর দৃষ্টিতে এমন এক তেজ, যেন ওই এক রত্তির শরীরে সে একটা আস্ত বডিগার্ড। রুশদি অপলক চেয়ে দেখলো ওর ছোট্ট বডিগার্ডকে। সে এমন নিজের জন্য প্রোটেক্টিভ হয়ে দাঁড়াতে দেখে সে আবারও বুঝলো পৃথিবীর সব রক্তের সম্পর্ক এক আত্মার টানের কাছে হার মেনে যায়। ফাহাদ এবার হিতাহিত জ্ঞান হারিয়ে কর্কশ্বরে বলল, তুমি প্লিজ সামনে থেকে সরো তো, ডিস্টার্ব করো না। ফাহাদ পুনরায় রুশদির দিকে এগোতে চাইলে শেরের রাগ এবার সীমা ছাড়িয়ে গেল। রাগে ওর গোলগাল মুখটা একদম লাল টমেটো হয়ে উঠেছে। অ্যাংরি বার্ডের মতো ফুঁসে উঠে সে হুমকি দিল, বেশি কথা বললে আমি প্রিন্সিপাল স্যারকে বলে তোমাকে কলেজ থেকে বের করিয়ে দিব। ফাহাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে পিচ্ছি, আমি নিজেই প্রিন্সিপালের ছেলে, এবার বলো কি করবে? শের দম্বার পাত্র নয়। সে বুক ফুলিয়ে পাল্টা জবাব দিল, তাহলে প্রিন্সিপাল স্যারকেও বের করে দিব। তুমি জানো না আমার পাপাকে বললে
তোমাকে এই সিটি থেকেই বের করে দিবে। এতটুকু একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর সব হুমকি শুনে রুশদি আর তিথির হাসি পেয়ে গেল। বাচ্চার কি সাহস! কিন্তু ফাহাদ ততক্ষণে ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছে। সে এক প্রকার বিরক্তির চোটে শেরকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শের ঘাসের উপর ছিটকে পড়ল। ফাহাদ ওসব পাত্তা না দিয়ে রুশদির দিকে ঝুঁকে বলল। রুশদি শো। কথাটা শেষ করতে পারল না ফাহাদ। শেরকে ধাক্কা দিতে দেখে রুশদির মাথার রগ দপদপ করে উঠল। মুহূর্তের মধ্যে সে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল ফাহাদের গালে। ঠিক সেই মুহূর্তেই কোত্থেকে থেকে কালো পোশাক আর সানগ্লাস পরা বিশাল দেহী দুজন বডিগার্ড ঝড়ের বেগে ছুটে এলো। কিছু বুঝে ওঠার আগেই তারা ফাহাদের মাথায় রাইফেলের নল ঠেকিয়ে দিল। আকস্মিক এই ঘটনায় ফাহাদ যেন পাথরের মূর্তিতে পরিণত হলো। থাপ্পড়ের জ্বালা ভুলে সে তখন নিজের প্রাণ বাঁচাতে হিমশিম খাচ্ছে। রুশদি দ্রুত শেরকে টেনে তুলল। ওর গায়ের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উদ্বিগ্ন গলায় শুধালো। তুমি ব্যথা পাওনি তো?